টাকা দেবার মূল কারণ ইস্টবেঙ্গল স্পন্সর ইনভেস্টর। তো আমার আজকের একটা অডিও শোনার পর একজন জিজ্ঞেস করেছেন যে যেই কোম্পানিটাকে নিয়ে আমরা সকাল থেকে শুনছি সেটা তো বেশ নামি একটা কোম্পানি, তো তাদের কী লাভ মানে ফুটবলে ইস্টবেঙ্গলের টাকা ঢেলে, মানে উনি একটা জানতে চান। তো এইটা নিয়ে আমি অতীতে অনেক আলোচনা করেছি, এখন একটা ছোট্ট আলোচনা করব। তো যারা জানেন কেন টাকা ঢালা হয় তারা শুনবেন না, আপনাদের সময় নষ্ট হবে। অল্প সময়ের আলোচনা হলো, সময়টা আপনাদের নষ্ট হবে, আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। এবার যে আলোচনাটা করব সেটা মূলত ইস্টবেঙ্গলকে নিয়ে হলো, এটা কিন্তু একটা সামগ্রিকভাবে এই ধরনের মানে ক্লাবের ক্ষেত্রে গোটা পৃথিবী জুড়ে প্রযোজ্য। এবার ধরুন আমি খাতা কলম নিয়ে বসিনি, তাই র্যান্ডাম আলোচনা করব, একটা দুটো পয়েন্ট ভুলে গেলেও ভুলে যেতে পারি। প্রথমত আপনি জানবেন যে যারা টাকা ঢালে তাদের কোনো পাগলা কুকুর কামড়ায়নি। তারা অসৎ হতে পারে, মানে আবারও বলছি এটা শুধু ইস্টবেঙ্গল বা এই কেসকে নিয়ে না, আমি একটা সামগ্রিক আলোচনা। যারা টাকা ঢালে ফুটবল ক্লাবে তারা মানুষ হিসেবে অসৎ হতে পারে, খারাপ মানুষ হতে পারে, কিন্তু তারা বোকা নয়। বেশিরভাগ মানুষ তারা বোকা নয়, তারা ব্যবসা করছে। সুতরাং আপনারা যারা শুনছেন আপনাদের অনেকের থেকেই বেশি বুদ্ধিমান তারা। তারা কেন তারা টাকাটা ঢালছে? পাগল কুকুর তো তাদের কামড়ায়নি। এবার বিভিন্ন কারণে এরা টাকা ঢালা হয়, আলোচনা করা যাক। প্রথমত ইস্টবেঙ্গলের সাথে গত 1 বছর ধরে জড়িত একটা কোম্পানি আছে যারা ট্রেনের ওয়াগান টোয়াগান রিলেটেড জিনিসপত্র বানায়। এবার ইস্টবেঙ্গল ক্লাবের সাথে জড়িয়ে নিজের নাম জড়িয়ে তাদের কী লাভ? মানে আপনি আপনার হাতে তো নেই, মানে আপনি কোন কোম্পানির ট্রেন কিনবেন? আপনি কি ট্রেন কেনেন? মানে আপনারা যারা শোনেন তারা কি ট্রেন কেনেন, নাকি আমাদের দেশ কোন ট্রেন কিনবে সেইটা নির্ধারণ করেন? পলিসি মেকিংয়েও নেই আপনি। আপনি বাজার থেকে গিয়ে ট্রেনও কেনেন না, ট্রেন ওয়াগন তো আপনি বাজার করেন না। যেমন বিদ্যুৎ, যে একটা মোহনবাগান সুপার জায়ান্টকে যারা করে তারা বিদ্যুতের কারবার করে। আপনি ইস্টবেঙ্গল ফ্যান, আপনি কি রাগ করে সেই কোম্পানি বিদ্যুৎ না নিয়ে হারিকেন নিয়ে বসে থাকবেন? তা তো সম্ভব নয়। কেন তারা এগুলো করে? এর বিভিন্ন কারণ আছে। ধরুন এখন মানে বেশ অনেক বছর ধরে বাংলায় বেশ কিছু কোম্পানি আছে যারা ট্রেনের ওয়াগন টোয়াগন বানায়। বাংলা মোটামুটি এই বিষয়ে কিন্তু অনেকটা এগিয়ে গোটা দেশে। ওয়াগন মেকিং একাধিক কোম্পানি আছে, আলাদা করে নাম নিচ্ছি না। তো এই ধরনের কোম্পানিরা এরা কিন্তু অনেকেই গরিব গরিব দেশে, গরিব বলবো না ঠিক সেই অর্থে, মানে ভারতের থেকে হয়তো তারা অনেক অংশেই এগিয়ে বিভিন্ন ব্যাপারে। ইউরোপের ছোট ছোট দেশ আছে, ল্যাটিন আমেরিকা আছে, যেখানকার ট্রেন কোম্পানির কোচ ফোচ এগুলো এরা সাপ্লাই করে, অনেকেই করে। সেই দেশগুলো হয়তো জিডিপি পার ক্যাপিটাতে অনেক এগিয়ে ভারতের থেকে, কিন্তু তাদের হয়তো যে কোনো কারণে হোক এই এই ম্যানুফ্যাকচারিং এই বিষয়টায় তাদের এক্সপার্টিস বা তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। তো সেই ক্ষেত্রে তারা ভারতের এই বিভিন্ন কোম্পানি যা অনেকগুলোই বাংলায় অবস্থিত তাদের থেকে মাল কেনে। এবার মাল কেনার সময় তাদেরকে একটা আরএফপি করতে হয়, একটা প্রপোজাল, রিকোয়েস্ট ফর প্রপোজাল একটা তাদের ফ্লোট করতে হয় এবং সেখানে রেসপন্ড করতে হয় এই ধরনের কোম্পানিকে। ঠিক আছে, এরকম নয় যে এই তুমি কাল থেকে সোয়াবিন দেবে বা তুমি কাল থেকে ডিম দেবে, এরকম ব্যাপার না। মানে একটা প্রসেস আছে, একটা টেন্ডার প্রসেস আছে। তো সেখানে বিভিন্ন ক্লজ থাকে যে তুমি এই কাজটা ছাড়া আর কী কী করো। আপনার যারা ধরুন ইন্টারভিউ দিতে যাবেন দেখবেন, আপনি তো আইটি, আপনাকে বলবে তুমি রান্না পারো, তুমি এই পারো, তোমার কী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। আপনার যে হায়ারিং ম্যানেজার তারা তো কিছুই নেই, সে আপনার থেকে অনেক কিছু জানতে চাইবে, তুমি এইটা করো সেইটা করো, তোমার আর কি। এগুলো দরকার আছে অবশ্যই, কিন্তু এইটা একটা পয়েন্ট। তো সেই পয়েন্টগুলো আপনাকে টিক করতে হবে। যে ধরুন একই বাংলায় এই মুহূর্তে যে কোম্পানিগুলো আছে তারা মোটামুটি কাছাকাছি টেকনিক্যাল কম্পিটেন্সিতে। এবার তাহলে সবাই তো অ্যাপ্লাই করছে, তো আপনি ডিফারেন্সিয়েটার হবেন কী করে? আপনি বলেন না আমি 106 বছর পুরনো একটা ক্লাবের সাথে যুক্ত। ও বাবা, তাই না, তোমাকে একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে কেন? ধরুন আপনি একটা আফ্রিকার দেশের একটা রেল ডিপার্টমেন্টের মন্ত্রী। এবার আপনার পেছনে একটা ভয় আছে যে আপনি যাকে টেন্ডারটা দেবেন সে যদি
কেস খাইয়ে দেয়। তো আপনাকে কিন্তু মানে আপনি যাই করুন, মানে ডান হাত বা হাত যাই হাত করুন, আপনাকে একটু সেফ খেলতে হবে। তো এই দুটো পার্টি একই দিচ্ছে, এও দিচ্ছে, বলছে তোমার একটুখানি চকলেট খাওয়াবো, ক্যাডবেরি খাওয়াবো, তার সাথে সাথে এ বলছে নাকি 100 ক্লাবে যুক্ত। আর কল চলে এসেছিলো, হ্যাঁ হ্যাঁ, ও বাবা, 106 বছর একটা পুরনো ক্লাবের সাথে যুক্ত, বিশাল বড় ব্যাপার তো, তাহলে একেই দিয়ে দিই। বা বললো, দেখুন ভাই, তুমি এক্সট্রা কিছু একটা দেখাও, তোমার ওই রাজ্য থেকে আরও দুটো টেন্ডার জমা পড়েছে, তো তুমি একটা এক্সট্রা কিছু না দেখালে তোমাকে আলাদা করে কি আলাদা চোখে কী করে বলি বলো তো, না আমার কেস খাইয়ে দেবে। এইটা একটা কেস, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। মানে কারো ধরনের খনির ব্যবসা আছে, খনির টেন্ডার নেবে অস্ট্রেলিয়াতে, সেখানে বলে তুমিও দিচ্ছ, ও দিচ্ছে, তুমি এক্সট্রা কী করছো? আমি একটা ভারতের প্রাচীনতম ক্লাব কিনে ফেলে বসে আছে, ও বাবা, তাহলে তোমাকেই দেওয়া যেতে পারে। এটা একটা ক্লজ। এছাড়াও ধরুন আপনারা দেখবেন যে রাশিয়ার ব্যবসাদার, সে গিয়ে চায়নাতে ইনভেস্ট করছে, রাশিয়ার ব্যবসাদার ইপিএল একটা ক্লাব কিনছে, কেন কিনছে? প্রশ্ন আসবে, কেন কিনছে? তার কিছুই নেই ওখানে। এবার ঘটনা হচ্ছে, ধরুন আপনি ব্যবসাদার, আপনি ভারতের ব্যবসাদার, আপনাকে কোনো একটা কারণে ফ্রান্সে যেতে হবে, ওখানে একটা একটা কিছু একটা চান্স রয়েছে, একটা ব্যবসার চান্স রয়েছে। তা আপনি যখন বারবার করে যাবেন সেই ফ্রান্সে, ভিসা অ্যাপ্লাই করতে হবে, বা আপনি যখন পৌঁছাবেন, আপনি ধরুন একটা লং টার্ম ভিসা পেয়েও গেলেন, বিজনেস ভিসা, আপনার পৌঁছে বলতে হবে আপনি কী কারণে এসছেন। প্রত্যেকবার বলবেন এই দেখছি ওখানে যদি ট্রেনটা বিক্রি করা যায়, ওখানে যদি কয়লা খনির একটা কিছু টেন্ডার পাওয়া যায়, মুশকিল হয়ে যাবে। না, এবার আমি এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে, এবার আমি এসেছি মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে, বা এরকম, মানে এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য এই ধরনের ক্ষেত্রে। এবার আমি এসেছি ইস্টবেঙ্গল হয়ে, আপনি গেলেন হয়তো ফ্রান্সের কোনো মিনিস্টারের সঙ্গে দেখা করতে, শিল্পমন্ত্রীর সাথে দেখা করতে, কি পারপাস অফ ভিজিট কী? না, ইস্টবেঙ্গল ক্লাবের সাথে ফ্রান্সের যদি একটা কিছু টাই আপ করা যায়, যদি কোনো একাডেমি করা যায়, ওই হচ্ছে আপনার এজেন্ডা, বিজনেস এজেন্ডা, মিটিংয়ের এজেন্ডা। এবার ওখানে গিয়ে হ্যাঁ ইস্টবেঙ্গল নিয়ে আর কিছু করা যেতে পারে। আচ্ছা, ওই ব্যাপারটা, ওই ব্যবসার ওই টেন্ডার ব্যাপারটা নেই, তো এরকম গেল। এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। মানে একজন রাশিয়ান যখন ঘন ঘন ইংল্যান্ডে যাচ্ছে বা চায়নায় যাচ্ছে, সে কেন যাচ্ছে? কেন যাচ্ছেন? না, আমি এই ক্লাবটার এই নিয়ে, একটা বিদেশি নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, আবার তো এই একটা কারণ গেল। এবার আপনি বলতে পারেন ইস্টবেঙ্গলে কি কেন, তো অন্য কোনো ক্লাবকে দিতে পারে, ওই নবাব বলে না, নবাব কিনলে, হ্যাঁ নবাব বলে আমি কেন পাই না। না, আপনি কী গিয়ে বলবেন আমি একটা এমন একটা ক্লাব যার কোনো ফ্যান নেই, এটা কোনো পারপাস হলো? হ্যাঁ ইস্টবেঙ্গল হয়ে যাচ্ছি, 106 বছর একটা পুরনো ক্লাব, ও হ্যাঁ ইন্ডিয়া থেকে আসছে 106 বছর পুরনো ক্লাবের একজন স্পন্সর বা ইনভেস্টার আসছে দেখা করতে, কথা বলতে, ফুটবল নিয়ে আলোচনা হবে। ফুটবল নিয়ে আলোচনা হলো, অবশ্যই শুরু হলো ফুটবল নিয়ে, তারপর আলোচনাটা অন্যদিকে তার গতি প্রকৃতির বেঁকে গেল। তো এইগুলো হচ্ছে কারণ। এবার আরও, এগুলো তো হচ্ছে ইন্টারন্যাশনাল কারণ বা বিজনেস কারণ। এছাড়াও অনেক কারণ আছে। কাউকে আনাতে হবে, ধরুন বিদেশ থেকে কেউ একটা আসবে, সে কী পরিচয় দেশে আসবে, বললে এই কারণে আসবে, ফুটবলের নিয়ে আলোচনা করতে আসবে। আপনি তো প্রথমটা যেটা বললেন, আপনি যাওয়া নিয়ে আলোচনা হলো, সাউথ আফ্রিকাতে আপনি যেতে চান, ওখানে কিছু একটা করতে, বা সাউথ আফ্রিকাতে কেউ একজন আসবে আপনার ব্যবসার কারণে, মনে এই তুমি এক কাজ করো, তুমি লিখে দাও তুমি ইস্টবেঙ্গলে একটা একটা কোচিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে আসবে, ওইটা আপনার মানে আপনার যে ইনভাইটেশন লেটার, ওইটাতে পারপাসটা ঢুকে গেল। এটা সমস্ত, আবারও বলছি, আমি ইস্টবেঙ্গল বলছি মানে ইস্টবেঙ্গল নয়, এটা উদাহরণ। মানে পৃথিবীর সমস্ত বড় বড় দেশের এই ধরনের যেগুলো ক্লাব আছে, কমিউনিটি ক্লাব, মানে যার একটা বড় ফ্যান বেস আছে, একটা ইতিহাস আছে, সেই ক্লাবগুলো একটা সুবিধা দেয়, এই সুবিধাগুলো দেয়। আর ধরুন যেটা আপনারা অনেকে জানেন যে কোনো একটা ব্র্যান্ডের কোনো পরিচয় নেই, একটা এ লেভেলের সিমেন্ট, আমি একটা কোম্পানি খুলেছি, একটা এ লেভেলের সিমেন্ট, আরে কোম্পানি খুলেছি এ লেভেলের সিমেন্ট, এবার কোম্পানি, আমি তো ভালো কোম্পানি বানাই কিন্তু আমার এ লেভেলের সিমেন্ট, কেউ চেনেই না আমার কোম্পানিটা, কেউ কোন এ লেভেলের সিমেন্ট। এবার ধরুন আমি একটা আলোচনা করলাম, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করলাম
যে তুমি তো অনেক কনস্ট্রাকশন করবে, রাস্তাঘাট, ব্রিজ টিজ, এটা আমার এই লেভেলের সিমেন্টে একটু করে, হ্যাঁ তুমি করতে পারি, কিন্তু তোমার টেন্ডার দিলাম, সমস্ত কিছু ভালো, বড় বড় কোম্পানিকে দিলাম, এল&টিকে দিলাম, একে দিলাম, কোনো কারণে যদি ব্রিজটা ভেঙে ভেঙে যায়, লোকে বলবে না এই কী করেছো তুমি, এ লেভেলের সিমেন্টকে কেন দায়িত্বটা দিলে? তো তোমার একটা পরিচিতি চাই, একটা স্ট্যাটাস চাই। তখন এ লেভেলের সিমেন্ট ঢুকে গেল, ইস্ট বেঙ্গলকে ধরুন ফান্ড করলো বা মোহনবাগানকে করলো বা যাকেও কে করলো, তো এ লেভেলের সিমেন্ট একটা পরিচয় পেয়ে গেল, একটা পরিচিতি পেলো। তো পরিচিতি তো আর চিরকাল তার দরকার নেই, একবার পরিচিতি পেয়ে গেল, আর 2-3 বছর বাদে ঠিক আছে, এই যথেষ্ট পরিচিতি হয়ে গেছে, এখন এই লেভেলে নেই, আমি কলার তলে কলার রচনা সিমেন্ট হয়ে গেল। তো এই হলো একরকম কারণ। এছাড়া অনেক কারণ আছে, ধরুন আপনি বলতে পারেন মানে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল কি ইস্টবেঙ্গল, মোহনবাগান এদেরকে ব্যবহার করবে? না, প্রত্যেকে নাও করতে পারে। কেন নাও করতে পারে? ধরুন কোন একটা রাজনৈতিক দল, সে হলো ফুটবল, আমি অন্যভাবেই ব্যাপারটা ম্যানেজ করি, সেক্ষেত্রে সে ব্যবহার করবে না, কেউ ভাবলো না আমি ফুটবলের মাধ্যমে ব্যবহার করব। সে তখন এরকম জনপ্রিয় ক্লাব, পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে এই ক্লাব, তার মাধ্যমে সে নিজে কাজটা হাসিল করলো, এবং কাজটা অন্যভাবে হতে পারে। ধরুন একটা কোম্পানি সে টাকা দিল, ঠিক আছে, একটা ক্লাবকে টাকা দিল, ক্লাব তার বিনিময়ে অন্যরকম একটা সার্ভিস দিল, ডাইরেক্ট পরিচিতি হয়তো দিল না, কিন্তু ক্লাব বললো ঠিক আছে, আমি তোমার ডাইরেক্ট সার্ভিস দেবো না, তোমাকে যেই পার্টি একটা একটা সার্ভিস দেবে সেই পার্টিকে আমি একটা সার্ভিস দেবো। ধরুন সেই পার্টিরে কোনো একটা কাজ করে দিল, পলিটিক্যাল পার্টিরে সে ক্লাব কোনো কাজ করে দিল, তাদের কোনো ক্যাম্পেনিংয়ে সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ে সাহায্য করলো, তো এটা ইনডাইরেক্টলি সার্ভ করলো, মানে এই যে কোম্পানি তাকে ডাইরেক্ট সার্ভিস দিল না, ধরুন ইস্টবেঙ্গল ক্লাব সেই কোম্পানিকে যেই পলিটিক্যাল পার্টি একটা সুযোগ করে দিচ্ছে, সেই পলিটিক্যাল পার্টিকে একটা, সো ব্যাপারটা ট্রায়াঙ্গুলেট হয়ে গেল, মানে ক্লাব টাকা পেলো কোম্পানি থেকে, ক্লাব সার্ভিস দিল পলিটিক্যাল পার্টিকে, পলিটিক্যাল পার্টি সার্ভিস দিল সেই কোম্পানিকে, তো একটা ট্রায়াঙ্গুলার রিলেশন হয়ে গেল। কেউ কাউকে কিন্তু ডাইরেক্ট এরকম না বাহাতে নিয়ে ডানাতে দিলাম, ব্যাপারটা এরকম হলো না, একটা ট্রায়াঙ্গুলার সম্পর্ক হয়ে গেল। তো এরকম বিভিন্ন, মানে এই জন্য বলছিলাম যে ইনডাইরেক্ট বেনিফিট, যেটা আমি বলছিলাম যে ভারতীয় ফুটবলে আমরা যেন খাতা কলম নিয়ে বসে নাকি হাঁসপাস ন্যাঙা ভ্যাঙা কিছু আছে না, ছেলে পেলে বসে যায়, ইউটিউব নিয়ে বসে যায়, ব্যালেন্স শিট নিয়ে দেখায়, এত টাকা ইনভেস্ট করলে ইতনা হুয়া না, উতনা হুয়া না, ইতনা হুয়া না, উতনা হুয়া না, ইতনা বেনিফিট, ইতনা লস। আরে বাবা, এইভাবে কোথাও হয় না ফুটবলের অঙ্কটা। এই অঙ্ক করতে গেলে মানে আপনি কোনো দিনই অঙ্ক মেলাতে পারবেন না, 1+1 11 হতে হয়, ওরকম হয়ে যাবে, 1+1 11 হয়ে যাবে। তো এইভাবে অঙ্কটা কোথাও হয় না, মানে ফুটবল গোটা বিশ্ব জুড়ে এই এত টাকা দেয়া নেওয়া এগুলো হয়, এগুলো মানে এরকম ইনডাইরেক্ট ম্যাথামেটিক্স, মানে ডাইরেক্ট লিনিয়ার ম্যাথামেটিক্স না, 1+1 = 2 এরকম নয়, 1+1 11ও নয়, 1+1 অন্য একটা ইকুয়েশন, নন ইনট্যাঞ্জেবল বেনিফিট আপনি পান। তো এরকম প্রচুর বিষয় আছে যেগুলো তো বেনিফিট, কিন্তু দেখুন সামারি বা বটম লাইন হচ্ছে আপনার ক্লাবের একটা লেগেসি থাকতে হবে, একটা অ্যাক্টিভ লার্জ ফ্যান বেস থাকতে হবে। ওই জন্য নবাব বলে ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য আছে, আমার জন্য কেউ নেই। তোমার জন্য সত্যি কেউ নেই, কারণ না আছে তোমার লেগেসি, না আছে তোমার কোনো ফ্যান বেস। তো এই জন্য বিভিন্ন কারণে বিভিন্নভাবে টাকা দেয়, এবং এই জন্য এগুলো স্থায়িত্ব থাকে না, কারণ এই যে এ তো ডাইরেক্ট ইকুয়েশন নয়, এরকম নয় আমি 2 টাকা দিয়ে 3 টাকা ফেরত নিচ্ছি, তাহলে আপনি দেখবেন দিনের পর দিন একই ইনভেস্টর থাকবে, একই স্পন্সর থাকবে, তা তো হয় না। আমার এখন প্রয়োজন আছে, একটু পরিচিতির দরকার, দাদা একটু পরিচিতি, আমার একটু পরিচিতি পাওয়া যাবে, হ্যাঁ ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে যাও, 2 বছরের জন্য জুড়ে যাও, পরিচিতি হয়ে যায়, তারপর আবার একজন বলবে আমার একটু পরিচিতি লাগবে, কি আমার একটু কানেকশান লাগবে, একটু জ্যাক লাগবে। তো এইভাবে এগুলো হয়, এরকম প্রচুর বিষয় আছে, এগুলো যে শুধু আপনি যদি ওইভাবে ভাবেন কত টাকা বিক্রি হলো, ক টাকার টিকিট বিক্রি হলো, কত টাকা আমি টিভি রেভিনিউ থেকে পেলাম, সেই অঙ্ক তো আছেই, সেই বুকটা আছেই, এবং সেই বুকটা বাকি ক্লাবগুলোর জন্য প্রযোজ্য বলে সেই ক্লাবগুলো বারবার ফেল করে, কাশিও ভোগে চলে যায় 2 বছর বাদে,
কেরালা বলছিল ওরা নাকি লিগ চালাবে, ওদের ইনভেস্টার হাওয়া হয়ে গেছে। কাশি ট্রান্সফার ব্যান খেয়ে গেছে, প্লেয়ারদের টাকা দিতে পারেনি। কিন্তু ইস্টবেঙ্গল বা এই ধরনের লেগেসি ক্লাবের জন্য এই লিনিয়ার ম্যাথমেটিক্সটা কাজ করে না। এবার এইটাকে আপনাকে কাজে লাগাতে হবে। অঙ্কটা তো সহজ না, আপনি তো খাতা কলম নিয়ে তো গিয়ে বোঝাতে পারবেন না কাউকে, এ দেখুন এত টাকা ঢেলেছেন, এত টাকা ফেরত পেয়ে গেলেন। তো ব্যাপারটা যেহেতু লিনিয়ার ম্যাথমেটিক্স নয়, তো তাই একটু মুশকিল হয় নিতুদের পক্ষে বোঝানো। কিন্তু আপনি যদি ব্যাপারটা বোঝাতে পারেন এই অঙ্কটা, তখন আপনি পান, এবং পায়ও তো। ইস্টবেঙ্গল যে পায় না তা নয়, পায় তো ইস্টবেঙ্গল, পায় না কি? এই বদলে যাচ্ছে, মুখ বদলে যাচ্ছে, টাকা তো এসে যাচ্ছে, তাই তো। সেই গান্ধীজি চলে আসছে, কার হাত দিয়ে আসছে গান্ধীজি আপনি জানেন না, কিন্তু গান্ধীজি চলে আসছে। সকলে ভালো থাকবেন।